আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দিয়ে কিভাবে বাংলা বাক্য তৈরি করব এবং সেই সকল বাক্যকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ করতে পারবো সেটা শেখাবো। মানে হচ্ছে কিভাবে প্রশ্নবোধক করব এবং কিভাবে নাবোধক বাক্য তৈরি করতে পারবো। তো দেখেন এখানে আমি হচ্ছে গিয়ে তিনটা স্ট্রাকচার লিখছি। একটা হলো অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং হলো হচ্ছে ইন্টারোগেটিভ। অ্যাফার্মেটিভ স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। তো অ্যাফার্মেটিভ বাক্য হচ্ছে সে সকল বাক্য মানে হ্যাঁ বোধক বাক্য বা ইতিবাচক বাক্য আর কি। আর নেগেটিভ বাক্য হলো না বোধক বাক্য। একটা এক্সাম্পল দিলে আপনারা মনে হয় ক্লিয়ার হবেন। সেটা হচ্ছে যে তিনটা বাক্য লিখছি এখানে দেখেন, যে আমি ফুটবল খেলি, এটা হলো গিয়ে হা বোধক, মানে এ বাক্যে কোনো না শব্দ নেই, যার কারণে এটা হচ্ছে গিয়ে হা বোধক, হা বোধক বাক্য বা অ্যাফার্মেটিভ। ইংরেজিতে অ্যাফার্মেটিভ, বাংলায় বলে হা বোধক বাক্য। আমি ফুটবল খেলি। না বোধক বাক্য, নেগেটিভ বাক্য যেটা ছিল যে আমি আমি ফুটবল খেলি না, এই যে না শব্দ থাকার কারণে নেগেটিভ হয়েছে। আর আমি কি ফুটবল খেলি, এই যে এটা হলো যে প্রশ্ন। তার মানে একটা বাক্যকে আমরা নেগেটিভ করলাম, সেই একই বাক্যকে আমরা ইন্টারোগেটিভ করলাম আর কি। তো একটা কথা মনে রাখবেন, যে বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে আমরা যে কোনো বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ যদি করতে চাই তাহলে অবশ্যই তার সাথে অক্সিলারি ভার্ব লাগবে। তার মানে 12টা টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে অবশ্যই তার সাথে একটা অক্সিলারি ভার্ব লাগবে এবং সাথে একটা নট বসবে। ঠিক একইভাবে 12টা টেন্সকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে তাদের সাথে অবশ্যই অক্সিলারি ভার্ব দিয়ে আমাদের ইন্টারোগেটিভ করতে হবে। এর আগে আমরা এই স্ট্রাকচারে যাওয়ার আগে এখানে আমি কয়েকটা বাক্য লিখছি, আপনারা দেখেন, জাস্ট খালি আপনাদেরকে বোঝানোর জন্য আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি। তাহলে এখানে হচ্ছে কি হ্যাভ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, এখানে কি ইজ হলো অক্সিলারি ভার্ব। এইখানে দেখেন এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই। আবার পরের যে সেন্টেন্সটা লিখছি এখানেও অক্সিলারি ভার্ব নাই, বাট আমি বলছি যে ইন্টারোগেটিভ করতে হলে অবশ্যই কি লাগবে, অক্সিলারি ভার্ব লাগবে। তো এখানে দুইটা সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই। 12টা টেন্সের স্ট্রাকচার আমি আগের ক্লাসে পড়াইছি। এইখানে 12টা টেন্সের স্ট্রাকচারে দেখবেন যে 10টা টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব আছে গঠনে, বাট দুইটা টেন্সের ক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্ব নাই। সেটা হলো গিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং হলো গিয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এদেরকে কি আমরা ইন্টারোগেটিভ করব না? হ্যাঁ, অবশ্যই করব। তাহলে এদেরকে ইন্টারোগেটিভ করার জন্য আপনার যখন দেখবেন যে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে আপনার হচ্ছে কি তিনটা অক্সিলারি ভার্ব তখন কল্পনা করবেন যে তিনটা যে কোনো একটা বসবে। সেটা হলো ডু, ডু, ডাজ এবং হলো ডিড। এই তিনটা যে কোনো একটাকে আমরা ধরে নিব যে মানে ইন্টারোগেটিভ করার জন্য এই অক্সিলারি ভার্ব যে কোনো একটাকে সামনে নিয়ে আসতে হবে। তাহলে এইখানে আমাদের খুবই ইজি। এখানে যদি আমরা দেখি যে আই হ্যাভ ইটেন রাইস, তাহলে এখানে কি আছে, হ্যাভ আছে। তাহলে এটাকে যদি ইন্টারোগেটিভ করতে চাই তাহলে কিভাবে করবো, হ্যাভ, হ্যাভ আই ইটেন রাইস, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখানে কি ছিল, হি ইজ ক্যাচিং ফিশ, তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি, ইজ। তাহলে এটাকে যদি ইন্টারোগেটিভ করি অক্সিলারি ভার্ব ইজ সামনে চলে আসবে, ইজ হি ক্যাচিং ফিশ। বাট আমরা তৃতীয় বাক্যে যদি দেখি তাহলে এখানে কি নাই, কোনো অক্সিলারি ভার্ব নাই। তাহলে অক্সিলারি ভার্ব না থাকলে আমরা ভাববো তিনটা যে কোনো একটা বলবে, ডু, ডাজ, ডিড এর তিনটা একটা। তাহলে আগে দেখতে হবে যে এটা কোন টেন্স। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন, ভার্বের সাথে এস আছে এবং হচ্ছে কি ভার্বের বেস ফর্ম তার সাথে এস আছে। তাহলে এস বা ই এর যদি থাকে এবং যদি ভার্বের বেস ফর্ম থাকে তাহলে চোখ বন্ধ করে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হলে এই দুইটার যে কোনো একটা বসবে। তাহলে দুইটা যদি বসে, ডু ডাজ এর নিশ্চয়ই একটা বসবে, একটা মানে একটা বসায় আপনাকে ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে ডু কখন বসবে, ডাজ কখন বসবে। ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে তাহলে আমরা বসাবো হচ্ছে কি ডাজ। আর ভার্বের সাথে যদি এস বা ইএস না থাকে সেক্ষেত্রে বসবে ডু। বাট এখানে আমি কি দেখতেছি, হি ওয়ার্কস হার্ড, সো ভার্বের সাথে কি আছে, এখানে এস আছে। দ্যাটস ওয়াই আমরা এখানে কি বসাবো, ডাজ। ডাজ হি ওয়ার্ক হার্ড। ওকে। তাহলে পরেরটা যদি দেখি, দে প্লেড ফুটবল, তাহলে এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। তাহলে ওই যে বললাম যে ডু, ডাজ, ডিড তিনটার একটা বসাতে হবে। এখন দেখতে হবে এটা কোন টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট না প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে দে প্লেড ফুটবল, তাহলে এটা আছে পাস্ট ইনডিফিনিট। এই যে প্লেড আছে, ভি টু আছে, তাই না? সো পাস্ট ইনডিফিনিট হলে তাহলে একদম জাস্ট খালি সবসময় কি বসবে, ডিড বসবে। ডিড, দে, আর এটা হয়ে যাবে ভি ওয়ান হয়ে যাবে, প্লে
ফুটবল, তাই তো। মানে এইটা বোঝানোর কারণ হলো যে আমাদের অক্সিলারি ভার্ব গুলো চেনা এবং হচ্ছে কি ইন্টারোগেটিভ আসলে মূলত কিভাবে হয় সেটা আপনাদেরকে বোঝানোর জন্য। তাহলে ইন্টারোগেটিভ কিভাবে হয়, ইন্টারোগেটিভ করতে হলে অবশ্যই অবশ্যই আমাদের অক্সিলারি ভার্ব গুলোকে কি করতে হবে, সামনে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের ইন্টারোগেটিভ হয়ে যাবে। এখন দেখেন, এখন আমরা স্ট্রাকচারে যাবো আর কি। হ্যাঁ, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে তিনটা স্ট্রাকচার লিখছি, দেখেন অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। তাহলে আমরা যখন ইন্টারোগেটিভ করব তখন অক্সিলারি ভার্ব লাগবে, ঠিক একইভাবে আমরা যখন নেগেটিভ করব তখন আমাদের কি লাগবে, অক্সিলারি ভার্ব লাগবে। অক্সিলারি ভার্ব ছাড়া নেগেটিভ বাক্য তৈরি করা সম্ভব না। তাহলে এইখানে আমাদের যে সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট, এটা আমাদের অ্যাফার্মেটিভ বা হাবোধক বাক্যের জন্য হচ্ছে কি এই গঠনটা ছিল। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট। তাহলে এইটা যদি দেখি আমরা হচ্ছে প্রথম বাক্যটা যদি খেয়াল করি, আমি ফুটবল খেলি, তাহলে এইটা কি, আমি পড়াইছি আগের ক্লাসে, এটা হলো গিয়ে সাবজেক্ট। ফুটবল কি, ফুটবল হচ্ছে গিয়ে অবজেক্ট। এইটা কি, এটা হচ্ছে গিয়ে ভার্ব। তাহলে ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, যে কাজ করে সেই। এখন যদি দেখি সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট, তাহলে সেই অনুযায়ী যদি এটাকে আমরা অনুবাদ করি, আমি ফুটবল খেলি, কি হবে, সাবজেক্ট প্রথমে বসবে আই, তারপর বসাইতে হবে হচ্ছে ভার্ব, ভার্ব হলো খেলা, প্লে ফুটবল। এখন এইখানে এস বা ইএস কেন বসলো না, এস বা ইএস তখনই বলবে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তাহলে বলছিলাম সাবজেক্ট পড়ানোর ক্ষেত্রে যে থার্ড পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, এগুলো কোনগুলো, আই উই, আই উই হলো গিয়া ফার্স্ট পারসন, ওকে, ফার্স্ট পারসন, এবং ইউ হলো সেকেন্ড পারসন। তাহলে দুনিয়াতে বাকি যত নাউন প্রোনাউন আছে, বাকি সব নাউন ও প্রোনাউন, প্রোনাউন হলো গিয়া থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় তবে এখানে কি হবে, ভার্বের সাথে এস বা ই এর যুক্ত হবে। তাহলে আই যেহেতু ফার্স্ট পারসন, সো এস বা ইএস এর চিন্তা আমাকে করতে হবে না। যদি সাবজেক্ট উই বসতো, এস বা ইএস এর চিন্তা করতে হতো না। যদি ইউ বসতো, এস বা ইএস এর চিন্তা করতে হতো না। যদি থার্ড পারসন বসতো তবেই আপনাকে এস বা ইএস এর চিন্তা করতে হতো, এবং একই সাথে থার্ড পারসন হইতে হবে এবং সেটা সিঙ্গুলারও হইতে হবে। যেমন হি সি, এটা থার্ড পারসন, একই সাথে সিঙ্গুলার। আশা করি ক্লিয়ার হয়েছে। এখন দেখেন, তাহলে এটাকে আমরা অ্যাফার্মেটিভ স্ট্রাকচার করলাম, আই প্লে ফুটবল। এটাকে যদি নেগেটিভ করি, আমি ফুটবল খেলি না, এই যে না আছে, তা আমি শুরুতেই বলে নিচ্ছি যে আমরা যদি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে অবশ্যই কি করতে হবে, অক্সিলারি ভার্ব বসাইতে হবে। তাহলে আমি ফুটবল খেলি না, প্রথমে কি বসবে, সাবজেক্ট ডু অথবা ডাজ প্লাস নট প্লাস ভি1 প্লাস অবজেক্ট। এইখানে যদি আমি বসাই আই, নেগেটিভ করব, তাহলে ডু নট অথবা ডাজ নট এটা বসাইতে হবে। তাহলে এখানে কি বসবে, সাবজেক্ট যদি, সাবজেক্ট যেহেতু আই, তাহলে এখানে ডু, ডু নট প্লে ফুটবল, হয়ে গেল এটা। তাহলে এই বাক্য ছিল আমি কি ফুটবল খেলি, এই তো প্রশ্ন করা হলো আমি কি ফুটবল খেলি। তাহলে প্রশ্ন করতে হলে আমাদের কি লাগবে, এই যে অক্সিলারি ভার্ব লাগবে। কি অক্সিলারি, ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট, তারপর সাইন অফ ইন্টারোগেশন, ওকে। তাহলে এইটাকে যদি করি ইন্টারোগেটিভ, তাহলে ইন্টারোগেটিভে কি হবে এটা, আমি কি ফুটবল খেলি, প্রথমে কি বসবে, ডু অথবা ডাজ। তাহলে ডু আই প্লে ফুটবল, এই তো হয়ে গেল। এখন যদি আপনারা কিছু বাক্য নিতে পারেন, সেটা হচ্ছে গিয়া যদি বলি হচ্ছে গিয়ে আমি মাছ ধরি, অথবা হচ্ছে গিয়ে তারা মাছ ধরে, এটাকে আপনি কিভাবে করবেন। এখন দেখেন যে এইটা যদি এরকম হয়, হ্যাঁ, যে তারা মাছ ধরে, হ্যাঁ, এটা হলো অ্যাফার্মেটিভ স্ট্রাকচার। তাহলে এটা নেগেটিভ কি হবে, অ্যাফার্মেটিভ স্ট্রাকচার এটা 2 নম্বর যদি হয় তাহলে তারা মাছ ধরে না। প্রশ্নবোধক যদি হয় তারা কি মাছ ধরে, এই তো।
এটা হলো গিয়ে অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ, এটা হচ্ছে গিয়ে ইন্টারোগেটিভ। তাহলে এটা কি হবে? তারা মাছ ধরে, তাহলে সাবজেক্ট দে ক্যাচ ফিশ। তারপর তারা মাছ ধরে না, তাহলে এটা কি হবে? আমি বলছি যদি নেগেটিভ করি তাহলে আমাদের কি লাগবে? তাহলে দে ডু নট ক্যাচ ফিশ। তাহলে তারা কি মাছ ধরে? এটা কি হবে? ডু দে ক্যাচ ফিশ। ওকে, এই তো আমাদের হয়ে গেল। তাহলে নেগেটিভ করার জন্য অক্সিলারি ভার্ব লাগলো এবং ইন্টারোগেটিভ করার জন্য অক্সিলারি ভার্ব লাগলো। এরকম হচ্ছে গিয়ে আপনারা ভার্ব নেন, কিছু ভার্ব নেন, যেমন হচ্ছে গিয়া বিক্রি করা, গাড়ি চালানো, ধরা, তারপর হচ্ছে গিয়া তৈরি করা। হ্যাঁ, এসব ভার্ব নিয়ে নিয়ে আপনারা একটা করে বাক্য বানাবেন, সেটাকে নেগেটিভ করবেন, ইন্টারোগেটিভ করবেন এবং নেগেটিভ ইন্টারোগেটিভ করবেন, অথবা হচ্ছে গিয়ে জাস্ট আপনার নেগেটিভ এবং জাস্ট ইন্টারোগেটিভ করতে পারেন আর কি। আহ এই হলো আমাদের হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপরে আমরা দেখব হচ্ছে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? একইভাবে আমরা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ করব, অ্যাফার্মেটিভ সাবজেক্ট প্লাস am is are plus un plus ing প্লাস অবজেক্ট। নেগেটিভ কি পড়বো? নেগেটিভ স্ট্রাকচার একই, নেগেটিভে সবসময় হবে সাবজেক্ট প্লাস এই অক্সিলারি পরে কি হবে আপনারা বলতে পারতেছেন, নট প্লাস v1 প্লাস ing প্লাস অবজেক্ট। আর ইন্টারোগেটিভ কি হবে? ইন্টারোগেটিভে হবে অক্সিলারি ভার্ব কি হবে? সামনে আসবে am is are প্লাস সাবজেক্ট প্লাস v1 প্লাস ing প্লাস অবজেক্ট প্লাস সাইন অফ ইন্টারোগেশন। ওকে, তাহলে এই হলো আমাদের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, নেগেটিভ স্ট্রাকচার এবং ইন্টারোগেটিভ স্ট্রাকচার। এবং বলছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো সেই সকল বাক্য যে সকল বাক্য দ্বারা কাজ চলমান বোঝায় আর কি। হ্যাঁ, চলমান কিভাবে বোঝায়? যে আপনি বাংলায় কিভাবে চিনবেন? বাংলায় যদি চিনতে চান তাহলে হচ্ছে আমি বলবো যে বাংলায় চেনার উপায়, বাংলা আমরা কিভাবে চিনতে পারবো? সেটা হচ্ছে বাংলা ক্রিয়াপদের শেষে তেসি তেস তেসেন থাকবে। হ্যাঁ, বাংলা ক্রিয়াপদের শেষে তেসি তেস তেসেন এগুলা, এই তিনটা শব্দ থাকে। এটা আপনি হচ্ছে মনে রাখবেন একটা শব্দ দিয়ে, জাস্ট খালি নিজের বেলায় মনে রাখবেন আর কি। নিজের বেলায় যদি মনে রাখেন তাহলে আমি নিজের বেলায় যদি বলি যে আমি মাছ ধরতেছি, আমি মাছ ধরতেছি, নিজের বেলায় বলবেন আমি মাছ ধরতেছি। কিন্তু এটা যদি অন্যের বেলায় বলেন, যদি বলেন যে হচ্ছে রহিম মাছ, কি বলবেন? রহিম মাছ ধরতেছে, বলবেন না যে রহিম মাছ ধরতেছি, তাই না? রহিম মাছ ধরতেছে। যদি সম্মান দিয়ে বলেন তিনি মাছ ধরতেছেন, তাহলে এই যে নিজের বেলায় আমি মাছ ধরতেছি, অন্যের বেলায় বলবেন যে তেসে, রহিম মাছ ধরতেছে। এবং হচ্ছে গিয়ে যদি সম্মান দিয়ে বোঝায় তিনি মাছ ধরতেছেন। আমি ফুটবল খেলতেছি, রহিম ফুটবল খেলতেছে, তিনি ফুটবল খেলতেছেন। তাহলে এই যে তেসি তেসি তেসে তেসেন, এই তিনটে শব্দ নিজেরটা যদি মনে রাখেন তাহলে বাকিগুলো হচ্ছে গিয়ে মনে রাখা একদম সোজা। এটা হচ্ছে গিয়ে ক্রিয়াপদের শেষে এই শব্দগুলো যদি আপনি দেখেন তাহলে নিঃসন্দেহে সেটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে হলো গিয়ে চলমান। তাহলে আমি দেখেন এখন আমি তিনটা বাক্য লিখবো, একটা লিখবো অ্যাফার্মেটিভ, একটা লিখবো নেগেটিভ, আর একটা লিখবো হচ্ছে গিয়ে ইন্টারোগেটিভ। তাহলে আমি যদি লিখি, এক নম্বর বাক্য লিখি যদি, রহিম ফুটবল খেলতেছে। তাহলে রহিম ফুটবল খেলতেছে, এটা হলো গিয়ে অ্যাফার্মেটিভ বাক্য। ঠিক এটাকে যদি আমরা হচ্ছে গিয়ে নেগেটিভ করি, রহিম ফুটবল খেলতেছে, রহিম ফুটবল খেলতেছে না। তাহলে যদি এটাকে প্রশ্নবোধক করি, প্রশ্নবোধক কি হবে? রহিম কি ফুটবল খেলতেছে?
রহিম কি ফুটবল খেলতেছে? এই যে, তাহলে এটাকে বলবো হচ্ছে গিয়া কি সেন্টেন্স? অ্যাফার্মেটিভ। এটাকে বলবো হচ্ছে গিয়ে নেগেটিভ এবং এটাকে বলবো হচ্ছে গিয়ে ইন্টারোগেটিভ। তাহলে এই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচার কি ছিল? সাবজেক্ট অ্যাম ইজ ভি ওয়ান প্লাস সকল কন্টিনিউয়াস টেন্সের সাথে মূল ভার্বটা হবে হচ্ছে আইএনজি এবং তার সাথে অক্সিলারি ভার্ব হচ্ছে গিয়ে বসবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মার্কার অক্সিলারি ছিল অ্যাম ইজ আর। তাহলে এখান থেকে রহিম ফুটবল খেলতে। এখন বলে রাখি, এই এমটা বসবে শুধুমাত্র আয়ের পরে। ইজ এবং আর এর ক্ষেত্রে হবে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ইজ, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে হচ্ছে গিয়ে আর বলবে। মনে থাকবে এটা? ওকে, তাহলে রহিম ফুটবল খেলতেছে। তাহলে এখান থেকে সাবজেক্ট রহিম, ফুটবল অবজেক্ট এবং খেলতেছে হচ্ছে গিয়ে ভার্ব। তাহলে প্রথমে আমি সাবজেক্ট বসাবো রহিম। রহিম সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, রহিম ইজ প্লেইং মূল ভার্ব। খেলা হচ্ছে গিয়ে প্লে, তার সাথে যেহেতু মূল ভার্বের সাথে কি আইএনজি, রহিম ইজ প্লেইং, এই যে মূল ভার্ব ভি ওয়ান এর সাথে আইএনজি, রহিম ইজ প্লেইং ফুটবল। ওকে, এটা হলো। তাহলে রহিম ফুটবল খেলতেছে না, তাহলে এটা কি আছে? নেগেটিভ আছে। তাহলে নেগেটিভ করলে কি লাগবে? অক্সিলারির পরে একটা কি বসাতে হবে? একই স্ট্রাকচার, সেম স্ট্রাকচার, জাস্ট আমাকে এখানে কি করতে হবে? একটা অক্সিলারি ভার্বের পর নট বসাইতে হবে। তাহলে এটা কি হবে? রহিম ইজ নট প্লেইং ফুটবল। এই তো, এটা আমাদের হচ্ছে কি নেগেটিভ হয়ে গেল। তাহলে রহিম ফুটবল খেলতেছে না, আমরা মাছ ধরতেছি না, লোকটি লোকটি ফল বিক্রি করতেছে না। হ্যাঁ, এরকম হচ্ছে কি এই যে নেগেটিভ এটা। তাহলে রহিম কি ফুটবল খেলতেছে? তাহলে রহিম কি ফুটবল খেলতেছে, এটা প্রশ্ন করা। তাহলে প্রশ্ন করতে হলে কি করতে হবে? এখানে ইজ, ইজ রহিম প্লেইং ফুটবল। ওকে, এই যে আমাদের হয়ে গেল। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এরকম হচ্ছে কি আপনারা হচ্ছে গিয়া ভার্ব নেন, নতুন নতুন ভার্ব নেন, সাবজেক্ট এখানে চেঞ্জ করেন, অবজেক্ট চেঞ্জ করেন, চেঞ্জ করে করে আপনার হচ্ছে বাক্য বানান। যেমন এখানে আমি বাক্য বানাইছিলাম রহিম ফুটবল খেলতেছে। তাহলে এটা হচ্ছে গিয়ে যে কোনো একটা কেনার ক্ষেত্রে বলতে পারি, বা যে রহিম একটি মাছ কিনতেছে, অথবা তারা মাছ কিনতেছে। হ্যাঁ, তারা মাছ কিনতেছে। এখানে জাস্ট আপনি ক্রিয়াপদ চেঞ্জ করেন, এখানে সাবজেক্ট চেঞ্জ করেন, এখানে অবজেক্ট চেঞ্জ করেন, এরকম চেঞ্জ করে 50টা ক্রিয়া বাক্য নেন, 50টা আপনার হচ্ছে ভার্ব নেন। সেই ভার্বগুলোকে আপনি হচ্ছে গিয়ে আপনার মতো করে হচ্ছে গিয়ে বাক্য তৈরি করেন। সেই বাক্য অনুযায়ী আপনাকে নেগেটিভ করেন, ইন্টারোগেটিভ করেন, নেগেটিভ ইন্টারোগেটিভ করেন। সো আপনি আশা করি হচ্ছে গিয়ে এর মাধ্যমে কিভাবে বাংলা করতে হয়, বাংলা থেকে ইংরেজি করতে হয়, কিভাবে নেগেটিভ করতে হয়, কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়, এটা আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে দেখা হবে। হ্যাঁ, আর আপনাদের যদি হচ্ছে গিয়ে আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, সমর্থন করবেন, আমার পেজটাকে ফলো করবেন, আমার ইউটিউব এবং ফেসবুক পেজ দুইটাতেই হচ্ছে গিয়ে ফলো দেবেন। ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ আমাকে ফলো করবেন। থ্যাংক ইউ।